শুরুটা হলো সেটা হলো অন কল। আপনি বুঝবেন কিনা, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা জানে অন কল মানে যেদিন দরকার পড়ে সেদিন কাজ করে, দরকারে ডাকে সেইভাবে। তো আমাদের তখন ঘন্টায় ছিল 20 টাকা। আই এম দ্য অনলি পার্সন ইন বাংলাদেশ হু ইজ আ প্র্যাকটিশনার অ্যান্ড অলসো রিসার্চার অ্যান্ড অলসো academician. So this combination of these three is very rare. পজিশনে গেলে আমরা অনেক কিছু ভুলে যাই। আমরা ভুলে যাই আমাদের রুট, আমরা ভুলে যাই আমরা কোথা থেকে এই পর্যন্ত এসেছি, আমরা ভুলে যাই আমাদেরকে কারা সাহায্য করছে এখানে আসতে। এবং আমরা এগুলো ভুলে গিয়ে আমরা কি করি, আমরা বিভিন্ন ধরনের ইজম, বিভিন্ন ভুল ডিসিশন এগুলো করি। আমি মাস্টার্স করার পরে 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড দেন MBA ইন হোটেল ম্যানেজমেন্ট, অ্যাগেইন এমফিল ইন হোটেল ম্যানেজমেন্ট, এবং এখন পিএইচডি করছি। আশা করি সুন শেষ হবে। এবং আমি নিজে পড়াচ্ছি ইউনিভার্সিটিতে। আমি ঢাকা ইউনিভার্সিটি এবং এর আগে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়াতাম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াতাম। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও জনাব সাখাওয়াত হোসেন, যিনি সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক যে শেফ প্রতিযোগিতা সেখানে অংশ নিয়েছেন বিচারক হিসেবে। এছাড়াও তার আরও অনেকগুলো পরিচয় আছে। তিনি পড়ানো এবং যে আজকে হসপিটালি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, এই ইন্ডাস্ট্রি কিভাবে আরও কম খরচে আরও সাশ্রয়ীভাবে বেটার সার্ভিস এনশিওর করা যায় সেসব বিষয়ে তিনি বেশ গবেষণা করেছেন। আমরা এইসব বিষয়ে কথা বলবো মিস্টার সাখাওয়াত হোসেনের সঙ্গে। মিস্টার হোসেন, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রথমে আপনাকে অভিনন্দন। আপনি দক্ষিণ কোরিয়ায় জুরি হিসেবে একটি শেফ কম্পিটিশনে ছিলেন। কেমন ছিল সেখানকার অভিজ্ঞতা? এটা তো খুবই একটা ভালো অভিজ্ঞতা, কারণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সেখানে অনেক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে অনেক জুরিরা এসেছেন এবং অনেক কম্পিটিটররা এসেছেন। সেখানে সাউথ কোরিয়া কাপ কম্পিটিশন ছিল এটা। সো ইট ওয়াজ ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। এবং যেহেতু আমি কিচেনে কাজ করেছি অনেক স্ক্র্যাচ লেভেলে, বাট শেফ নিয়োগ থেকে আরম্ভ করে যে কোনো ফুড টেস্টিং ইত্যাদিতে আমরা যেহেতু সরাসরি ইনভলভ, এবং অ্যাজ এ সিইও উই নিড টু টেক কেয়ার অফ দ্য ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ইন আ ডিফারেন্ট হাইট। সেখানে মিজন প্লাস থেকে শুরু করে আপনার ফুড সায়েন্সটা ঠিক আছে কিনা, কুকিং মেথড ঠিক আছে কিনা, এবং ফুড টেস্টটা ঠিক আছে কিনা, বেসিক্যালি all these items we judge at every moment of time in our hotels. এবং কোরিয়াতে ভালো অভিজ্ঞতা ছিল এবং আমি সেখান থেকে অনেক কিছু শিখেছিও। সেগুলো আবার আমাদের প্রতিষ্ঠানে আমরা কাজে খাটাবো এবং আশা করব যে ভালো কিছু এর মধ্যে থেকে বেরিয়ে আসবে। ইট ওয়াজ ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। এই সময়টা তো আসলে একটা মৌসুম, আর আপনি জানেন 5 আগস্টের পর একটা ভিন্ন পরিস্থিতি বাংলাদেশে। ওভারঅল আপনি দীর্ঘদিন ধরে যেহেতু এই সেক্টরে লিড দিচ্ছেন, বাংলাদেশে এই মুহূর্তে ব্যবসাটা কেমন চলছে আপনাদের? বাংলাদেশে এই মুহূর্তে এই যদি বলেন যে নভেম্বরে কেমন চলছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, বাট নট কম্পেয়ারিং টু প্রিভিয়াস ইয়ার্স নভেম্বর। এটা ওরকম হচ্ছে না। এর কারণ যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে হলো ওই যে গভর্নমেন্টের এমবার্গো, বিভিন্ন দেশের যে ট্রাভেল অ্যাডভাইজরি আছে, ওই ট্রাভেল অ্যাডভাইজরিগুলো এখনও উইথড্র করেনি। আমেরিকান এম্বাসি কিছুটা রিল্যাক্স করেছে, সো আমেরিকানরা আসতেছেন। ইউরোপিয়ান, জাপানিজ এবং অন্যান্য দেশে এখনও ট্রাভেল অ্যাডভাইজরি রয়ে গেছে। সো এটা তো আর আমার পক্ষে সম্ভব না। এটা গভর্নমেন্ট বাইলেটারাল এগ্রিমেন্টে, অ্যান্ড গভর্নমেন্ট উইল ডু ইট উইথ দেয়ার ডিপ্লোম্যাটিক থটস। সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের গেস্টের ইনফ্লো বাড়বে। কিন্তু আমাদের একটা প্রিন্সিপাল হলো ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের, যে ওয়েস্টিন, শেরাটন, আমরা হানসা হোটেল, আমাদের মার্কেটে যে ব্যবসা থাকবে এই ব্যবসার মধ্যে ম্যাক্সিমাম শেয়ার আমরা সবসময় কীভাবে পেতে পারি সেটা। সো উই আর অলওয়েজ ইন রিসার্চ, উই আর অলওয়েজ ইন থট প্রসেস অ্যান্ড ইনোভেশন। আমরা আজকে যে ইনোভেটিভ ডিসিশন নেই, কালকে আমরা ওইটা চেঞ্জ করি। সো উই আর এহেড দ্যান এনিবডি। আমরা ইন টার্মস অফ অকুপেন্সি, ইন টার্মস অফ প্রফিটেবিলিটি, ইন টার্মস অফ সাস্টেনেবিলিটি আমরা জানি সবার শীর্ষে থাকতে পারি, সে চিন্তা করি। আপনি জানেন যে
ওয়েস্টিন ঢাকা ওয়াজ নাম্বার ওয়ান হোটেল ইন মেনি ইয়ার্স, নাও অলসো নাম্বার ওয়ান। এবং আগে স্টারউডের সময় থেকে আরম্ভ করে বর্তমান ম্যারিয়ট ইন্টারন্যাশনালের সময়, দিস ইজ দ্য বেঞ্চমার্ক হোটেল ইন এশিয়া প্যাসিফিক। সো এই হোটেলের সার্ভিস থেকে আরম্ভ করে প্রোডাক্ট, সার্ভিস এবং টোটাল হসপিটালিটি ইজ ইটস ডিফারেন্ট লেভেল। সো আমাদের 17 ইয়ার্স এক্সপিরিয়েন্সে আমাদের যে সার্ভিস এবং যে প্রোডাক্ট আমরা অফারিংস দিচ্ছি কাস্টমারকে, দে আর হ্যাপি টু হ্যাভ দিস। অনেক নতুন নতুন 5 স্টার হোটেল এসেছে, বাট কাস্টমাররা সেখানে যাচ্ছেন না, আমাদের এখানে আসতেছেন বিকজ অফ দ্য সার্ভিস, বিকজ অফ দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য কনসিস্টেন্সি অফ দ্য হোল গেম। এবং সেদিন একজন আমাকে বলতেছিল যে whoever works here or whoever come as a guest, they feel it as homely and they own it. আসলে এই যে কাস্টমাররা, গেস্টরা নিজেরা ওন করেন আমাদের হোটেলগুলোকে, আমাদের বিজনেসকে, এবং আমাদের অ্যাসোসিয়েটরা যে ওন করেন এই বিজনেসটাকে, দিস ইজ ডিফারেন্ট লেভেল। এইটার কারণেই হলো আসলে আমাদের বেঞ্চমার্কিংগুলি সুবিধা এবং আমাদের গবেষণা করা এবং আমরা নিত্য নতুন জিনিস নিয়ে আসা এই ইন্ডাস্ট্রির জন্য। এবং বিশেষ করে আমাদের হোটেলে আমরা ইমপ্লিমেন্ট করি এবং বেসিক্যালি যে প্রিন্সিপালস অফ ফুড কস্ট অপটিমাইজেশন, এটা আমাদের যেরকম আমরা ইমপ্লিমেন্ট করছি আমাদের 3 হোটেলে, অ্যান্ড ইন ফিউচার ডেটস আই হোপ বাংলাদেশে অন্যান্য হোটেলে এটা ইউজ করবে। এবং এটা একটা রেভলিউশনারি থিওরি, এবং যেটা আপনার ইউনিভার্সিটিতেও আমি পড়াচ্ছি এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও এটা পড়ানো হবে ইন ফিউচার। বিকজ আপনি ফুড অ্যান্ড বেভারেজ জানলে কস্ট অপটিমাইজেশন কীভাবে করানো যায়, কীভাবে ওয়েস্টেজ কন্ট্রোল করে সাস্টেনেবিলিটি করানো যায়, কীভাবে টোটাল ইনোভেশন নিয়ে আসা যায়, ইনক্লুসিভিটি কীভাবে করানো যায়, এই টোটাল জিনিসটা যদি বুঝতে পারা যায়, দেন ইউ উইল বি ওয়ান অফ দ্য সাকসেসফুল ম্যানেজার, ওয়ান অফ দ্য সাকসেসফুল জিএম, ওয়ান অফ দ্য সাকসেসফুল ওনার। বাংলাদেশে যে কটি 5 তারকা মানের হোটেল আছে তার শীর্ষ পদগুলোতেই বিদেশিরা কাজ করেন, ব্যতিক্রম আপনি। এবং আপনি বলছেন যে এখনও আপনি লিডিংয়ে ওয়েস্টিন ঢাকা। তো আমরা জানতে চাই যে আপনি বাংলাদেশ হিসেবে শেকড় থেকে আজকে শিখরে এলেন কী করে? আমি স্ক্র্যাচ লেভেল থেকে কাজ শুরু করেছি, এবং দিস ইন্ডাস্ট্রি ইজ সাচ আ গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফ্রম দ্য স্ক্র্যাচ হু এভার ইউ আর। এবং এই ইন্ডাস্ট্রিতে পড়াশোনা থাকলে খুবই ভালো। এবং সেই ক্ষেত্রে আমি স্ক্র্যাচ লেভেল থেকে কাজ করে এসেছি এক্স শেরাটন হোটেল এবং তারপরে প্যান প্যাসিফিক হোটেল, এরপরে ওয়েস্টিন ঢাকাতে স্ক্র্যাচ লেভেল থেকে কাজ করে এসে ম্যানেজার হই, ডিপার্টমেন্ট হেড হই, এক্সিকিউটিভ কমিটি মেম্বার যেটা হলো ডিরেক্টর, অ্যান্ড দেন আই লিড দ্য হোটেল অ্যাজ এ জিএম ওয়েস্টিন 3 years, and then become a CEO and leading now the Unique Hotel and Resort, one of the best and the finest hospitality company in the country, যেটা ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা প্রিমিয়াম রেসিডেন্ট আমাদের এখানে মালিকানা। তো এখন বিষয়টা হলো কি, এখানে আমার ক্যারিয়ারের মেইন টার্নিং পয়েন্ট হলো ওয়েস্টিন থেকে। আসলে আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশের জন্ম না হলে যেরকম আমরা এখানে বসে থেকে কথা বলতে পারতাম না, সেরকম ওয়েস্টিন হোটেল না হলে আজকে আমি সিইও কেন, এই যে এত মানুষের কর্মসংস্থান, এটা হতো না। আর এই জন্য হলো আমাদের কোম্পানির যে কর্ণধার মিস্টার মোহাম্মদ নূর আলী এবং ম্যাডাম সেলিনা আলী, ওনারা যেই প্রতিষ্ঠানটা দিয়েছেন এবং বেসরকারি খাতে যে প্রথম এই ওয়েস্টিন হোটেলের মতো একটা হোটেল ওনারা রিস্ক নিয়ে এসেছেন, তারা কিন্তু জানতেনও না কীরকম ব্যবসা হবে। এবং আমাদের মতো লোকদেরকে যে প্ল্যাটফর্ম দিয়ে এবং হাজার হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করে এত বড় পজিশনে স্লোলি আমরা আমাদের কাজ এবং প্রতিভাতে চেষ্টা করেছি, বাট প্ল্যাটফর্মটা ওনারা দিয়েছেন। সেইভাবে এইটা কম্বাইনেশনে এবং ম্যারিয়ট ইন্টারন্যাশনাল এবং স্টারউড থাকতে তাদের যে ইন্টারন্যাশনাল ট্রেনিং এবং তাদের যে কমপ্লায়েন্সেস, তাদের যে প্রসিডিউর, এগুলোকে শিখে আমরা এ পর্যন্ত এসেছি। এবং এর মধ্যে আপনি জেনে থাকবেন যে আমি মাস্টার্স করার পরে 2 years ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, অ্যান্ড দেন MBA ইন হোটেল ম্যানেজমেন্ট, অ্যাগেইন MPhil ইন হোটেল ম্যানেজমেন্ট, এবং এখন PhD করছি। আশা করি সুন শেষ হবে। এবং আমি নিজে পড়াচ্ছি ইউনিভার্সিটিতে, আমি ঢাকা ইউনিভার্সিটি এবং এর আগে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়াতাম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াতাম। সো ইটস মাই প্যাশন। আই এম দ্য অনলি পার্সন ইন বাংলাদেশ হু ইজ আ প্র্যাকটিশনার and also a researcher and also a academician. So this combination of these three is very rare, and actually এই টোটাল জিনিসটাই হয়েছে আসলে আমার টিমের জন্য,
যারা টিম হেল্প করেছেন, এবং এই মুহূর্তে আমি যখন আপনার সাথে কথা বলছি টিম নিশ্চয়ই সার্ভ করছেন কাউকে। অ্যান্ড এটা হয়েছে টিমের জন্য, এটা হয়েছে আমার কোম্পানির জন্য, এটা হয়েছে আমাদের কোম্পানির মালিকদের পজিটিভ দৃষ্টিভঙ্গি এবং তাদের কনফিডেন্স এবং বিশ্বাসের জন্য যে এইসব পজিশনে আমরা লিড করতে পারবো এবং লিড করে সাকসেসের সাথে আমরা পারফরমেন্স দেখে রেজাল্ট নিয়ে আসতে পারবো। অ্যাকচুয়ালি আলটিমেটলি দিন শেষে রেজাল্ট টক্স অ্যান্ড বুলশিট ওয়ার্কস। সো অনেক মানুষ বিভিন্ন ধরনের বাঙালিদের আমাদের ব্যাপার হলো কি, আমরা একটা পজিশনে গেলে পজিশন ধরে রাখা, এবং পজিশনে গেলে আমরা অনেক কিছু ভুলে যাই। আমরা ভুলে যাই আমাদের রুট, আমরা ভুলে যাই আমরা কোথা থেকে এই পর্যন্ত এসেছি, আমরা ভুলে যাই আমাদেরকে কারা সাহায্য করছে এখানে আসতে। এবং আমরা এগুলো ভুলে গিয়ে আমরা কি করি, আমরা বিভিন্ন ধরনের ইজম, বিভিন্ন ভুল ডিসিশন এগুলো করি। আমাদের জীবনে অনেক ভুল ডিসিশন, ভুল কিছুর মধ্য দিয়ে শিক্ষা নিয়েছি, আরও শিক্ষা নিচ্ছি। বিশেষ করে আমাদের ওনার যিনি, ওনার আন্ডারে যদি কেউ ডিরেক্ট রিপোর্টিংয়ে কাজ করে, আই থিঙ্ক দ্যাট হি উইল বি ব্লেসড, বিকজ ওনার আসলে এত ডাইভার্সিফাইড। ওনার হি ইজ বেস্ট ইন ইঞ্জিনিয়ারিং, বেস্ট ইন রিয়েল এস্টেট, বেস্ট ইন ম্যান পাওয়ার, বেস্ট ইন সার্ভিস সেক্টর, এবং হোটেল ইন্ডাস্ট্রিজে যে ফুড টেস্ট থেকে আরম্ভ করে, মানে হিজ চয়েস ইজ ডিফারেন্ট লেভেল। সো এই যে লার্নিংয়ের একটা যে অপরচুনিটি, ওনার কাছে থেকে যে লার্নিংটা, এই লার্নিংটা হলো আসলে আমাদের জন্য প্রতিদিনের ইন্সপায়ারেশন। এবং এই লার্নিংটা আপনি যদি বলতে পারেন যে এই লার্নিংয়ের কারণে আসলে এগিয়ে যাওয়া, এবং এই লার্নিংটা যে ডেলিভারি করতে পারছি, এটা আবার উনি যে কনফিডেন্সের সাথে আমাদেরকে বিশ্বাস করছেন এবং উনি আমাদেরকে যে দায়িত্ব দিচ্ছেন, সেটাও আসলে আমরা উই আর ভেরি গ্রেটফুল। শুধু আমি না, আমার যত সিনিয়র অফিসার্স এবং আদার মেম্বার আছে, উই আর গ্রেটফুল। এবং এই লার্নিংটাই আমাদের পাথেও, এভাবে আমরা উপরের দিকে এগিয়ে যাব। আর আরেকটা কথা বললেন যে বাংলাদেশে বিদেশি লোকজন বা বিদেশিরা সিনিয়র পজিশনে, আসলে হলো কি, আমাদের দেশের আমরা তো রেডি ওইভাবে হচ্ছি না। সরি, আমরা মনে চাচ্ছি যে একটা বড় পজিশনে যাই, কিন্তু ওই বড় পজিশনের যে রিকোয়ারমেন্ট, ওই বড় পজিশনের যে অ্যাট্রিবিউটস, এবং ওইটাকে কিভাবে ধরে রাখা, কিভাবে প্রসেস করা, এবং এই পজিশনটাকে আপনি কিভাবে একজন রোল মডেল হিসেবে কাজ করা, সেই জিনিসগুলি আমাদের এখনও অনেক জানতে হবে আমি মনে করি। এবং হোপফুলি আমাদের যে ইয়াং জেনারেশন আছে, যারা যারা হসপিটালিটিতে BBA করছেন, যারা গবেষণা করছেন, তারা এই ইন্ডাস্ট্রিতে আসলে দে উইল ডু গ্রেট। এবং আশা করি সামনের দিনগুলোতে আমাদের দেশের ছেলেমেয়েরাই এই ইন্ডাস্ট্রি লিড করবে। বলছিলেন যে তৃণমূল থেকে আজকে আপনি শীর্ষে, শুরুটা কি দিয়ে হয়েছিল এবং মাইনে কত ছিল? আর আপনার কি তখন এরকম স্বপ্ন ছিল যে আপনি একদম শেকড় থেকে শিখরে নিজেকে? আসলে হলো কি, আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, সেটা হলো যেহেতু আমার বাড়ি হলো ভোলা জেলার মনপুরা উপজেলায়। তো সেখানে একটা প্লাবন প্রবণ এবং যদি ঝড় ঝঞ্ঝা এগুলো প্রবণ এলাকা। সেখানে আমরা কিন্তু যখন ওই প্রাকৃতিক পরিবেশের বিরূপ পরিবেশের সাথে থেকেই বড় হয়ে আসা, সেক্ষেত্রে আমরা আমাদের লার্নিং কিন্তু হার্ড ওয়েতে। আমরা কিন্তু নট কেম ফ্রম আ ভেরি রিচ ব্যাকগ্রাউন্ড, নট আ ভেরি অ্যারিস্টোক্রেট এরিয়া, এরকম না। কিন্তু সেখানে এখনও ইলেকট্রিসিটিও ঠিকমতো পৌঁছায়নি, এবং সেখানে মানুষের জীবনমান এখনও আরবান এরিয়ার সাথে কম্পেয়ার করলে অনেক অনেক নিচে। কিন্তু একটা জিনিস আমি শিখেছি, সেটা হলো তখন থেকেই যে যা কিছু করব সেটা হয় স্কেলেবল হওয়া লাগবে, মানে প্রথমে স্টার্ট করলে যেন শেষ পর্যন্ত যাওয়া যায়, আর এটা যেন স্যাটিসফ্যাকশন থাকে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করে যখন দেখলাম যে দিস ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দ্য ইন্ডাস্ট্রি ইফ ইউ ক্যান জয়েন, এবং তাহলে আপনি ইউ ক্যান গো ফরওয়ার্ড অ্যান্ড ইউ ক্যান গেট দ্য টপ প্লেসেস, এবং এটা একটা ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি। আপনি আজকে ঢাকাতে কাজ করবেন, তারপরে অন্য দেশে কাজ করবেন। সো দিস ইন্ডাস্ট্রি উইল গিভ ইউ সো মাচ অফ রিটার্ন অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল সিটিজেন। সো এই জন্য আসলে এই ইন্ডাস্ট্রিতে আসা। আর শুরুটা হলো সেটা হলো অন কল। আপনি বুঝবেন কি না, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা জানে অন কল মানে যেদিন দরকার পড়ে সেদিন কাজ করে, দরকারে ডাকে সেইভাবে। তো আমাদের তখন ঘন্টায়
ছিল 20 টাকা সেই 2000-এর দিকে। আর স্লোলি এটা তো এখন চেঞ্জ হয়েছে। এখন মনে হয় চেঞ্জ হয়েছে। ঘন্টা ৬০-৭০ টাকা হয়েছে বর্তমানে। সো এখনও অনকল আছে। এখনও ওই ধরনের তো সেখান থেকে স্ক্র্যাচ লেভেল থেকে শিখে এসে এবং লেগে থেকে তবে আমার কথা হলো পজিটিভ থেকে পড়াশোনা করতে হবে। এই ইন্ডাস্ট্রিতে সবসময় ইউ হ্যাভ টু বি দ্য টপ অন নলেজ অ্যান্ড এবং ইউ হ্যাভ টু হ্যাভ এ পজিটিভ অ্যান্ড ডাউন টু আর্থ অ্যাটিটিউড অ্যান্ড ইউ হ্যাভ টু লাভ পিপল। এবং আপনি সার্ভিস ইন্ডাস্ট্রি সার্ভিস মানে কি? সার্ভিস মানে হলো ইউ উইল ডেলিভার other people necessary items, need, want, demand, and you will make people satisfy, and then he will be happy, and this is service. And ওই মানুষটার হাসি দেখলে আপনি খুশি হবেন, এটাই সার্ভিস। এই ধরনের মেন্টালিটি থাকলে এই ইন্ডাস্ট্রিতে আসলে দে উইল বি সাকসেসফুল এবং এভাবেই আমরা কাজ করে এসেছি। আর একটা কথা, শুধুমাত্র ওয়ান থিং যদি আপনি জিজ্ঞেস করেন যে হোয়াট ওয়ান থিং ইউ ক্যারি ইন এভরিডে, আই টেক ইট অ্যাজ experience, customer service, customer satisfaction. Customers are the main key of any business. হসপিটালিটিতে হলো আরও বেশি এবং কাস্টমার স্যাটিসফাইড হলে এবং কাস্টমারের ফিডব্যাক নিয়ে যদি আমরা পজিটিভলি কাজ করে অন টপে থাকতে পারি তাহলে উই উইল বি নাম্বার ওয়ান। যে স্টাফ এটা করবে সেও নাম্বার ওয়ান হবে, যে কোম্পানি এটা করবে তারাও নাম্বার ওয়ান হবে এবং সবসময় ভ্যালু দিতে হবে কাস্টমারকে। কাস্টমার হলো এখানে আবার দুই ধরনের কাস্টমার, একটা হলো ইন্টারনাল, একটা হলো এক্সটার্নাল। ইন্টারনাল কাস্টমার হলো আমাদের যারা স্টাফ আছেন, তাদের কথাও আমাদেরকে বুঝতে হবে, তাদের আইডিয়াও আমাদেরকে নিতে হবে, জুনিয়র হোক সিনিয়র হোক তাদের আইডিয়াকে আমাদের কাজে লাগাতে হবে, তাদের সাথে কথা এবং ইনক্লুসিভ যে লিডারশিপ সেটাকে রেডি করতে হবে। আর এক্সটার্নাল কাস্টমার হলো আমাদের যারা বায়ার, তাদের নিড, ওয়ান্ট, ডিমান্ডের উপর ভিত্তি করে আমার প্রোডাক্টটাকে কেটার করতে হবে এবং এই প্রোডাক্টটাকে তখনই মার্কেটে বেশি পাবে যখন এবং মার্কেট পেয়ে যাবে প্রোডাক্টটা যদি আমি আমার কাস্টমারের নিড, ওয়ান্ট, ডিমান্ড স্যাটিসফাই করতে পারি। এবং প্রত্যেক মানুষ কিন্তু ডিফারেন্ট ইন দেয়ার ডিফারেন্ট ট্রিপ, এটাকে আমরা বলি ট্রিপ পার্সোনা। মানে ধরেন আপনি ব্যক্তিগতভাবে আসলেন একরকম, আপনি ফ্যামিলি নিয়ে আসলেন আরেক রকম, আপনি কর্পোরেটে আসলেন আরেক রকম। সো উই হ্যাভ টু কেটার দ্য হোল গেম। তার মানে হলো ইফ ইউ টেল মি ওয়ান থিং ইউ টেক ফরওয়ার্ড ফর ইউর হোল জার্নি অ্যান্ড হোল ক্যারিয়ার, এবং একটা জিনিস আমি অ্যাডভাইস করি সেটা হলো কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস। এর বাইরে কোনো কিছু নেই। এই সার্ভিসটাকে কোয়ালিটি এবং কনসিস্টেন্সি দিয়ে যদি করানো যায় দেন ইট উইল বি অসাম, জাস্ট মানে স্কাই রকেট। আজকে অনেকে এই বিষয় নিয়ে পড়াশোনা করছে এবং তাদেরও অনেক উচ্চাশা, কেউ দেশের বাইরে যেতে চায়। এই যে নতুন প্রজন্ম, তাদের জন্য আপনি কি বলবেন? আমি নতুন প্রজন্মকে বলবো যে এই ইন্ডাস্ট্রিতে আপনি আসলে ইউ উইল গেট আ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। আজকে আপনি এখানে কাজ করলেন, আরেকদিন পৃথিবীর যে কোনো জায়গায় ইউ উইল বি অ্যান ইন্টারন্যাশনাল সিটিজেন, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। ইউ উইল গেট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য পিপল হু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এবং টপ আপনি এগুলো 5 স্টার হোটেলের কথা বলছি। এরপরে আপনি এই ইন্ডাস্ট্রিতে ইজ আ গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি, ইউ ক্যান অ্যান্ড রিক্রিয়েশন ইন্ডাস্ট্রি, সো ইউ ক্যান সি দ্যাট ওয়েন পিপল আর হ্যাপি হাউ দে পাস দ্য হ্যাপি টাইম। অ্যান্ড ইন টার্মস অফ ক্যারিয়ার গ্রোথ, অ্যাজ আই হ্যাভ স্টার্টেড ফ্রম very scratch base level as an on-call staff. সেখান থেকে slowly I have gradually come through position of department head, is the executive committee members, GM, and now CEO. So you guys also can make it. এবং টাকা পয়সার ব্যাপারে একটা কথা বলি, সবাই চিন্তা করে যে কত টাকা স্যালারি, কত কি। স্টার্টিংটা সবসময় একটু টাফ এই ইন্ডাস্ট্রিতে। সেই ক্ষেত্রে আমি তো বলছি যে অনকলে ঘন্টায় 20 টাকা করে কাজ করতাম, তার মানে হলো 160 টাকার মতো ডেইলি যেহেতু কাজ ছিল না, 4-5 হাজার টাকা মাসে পেতাম। আর সেখান থেকে কিন্তু হতাশ হইনি, সেখান থেকে কাজ করে গেছি, টাকার দিকে তাকাইনি, তাকিয়েছি শুধুমাত্র নিজের ডেভেলপমেন্ট, নিজের জানা, নলেজ ডেভেলপমেন্ট এবং ভ্যালু অ্যাড করা। যদি ভ্যালু আমরা অ্যাড করতে পারি তাহলে একটা কথা আছে না, ইউ আর অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ ইউর মার্কেট অ্যান্ড ইউ উইল বি পেইড অ্যাজ ইউর ভ্যালিউ। সো আমাদের ওই ভ্যালিউটা আসলে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করলে ইউ ক্যান ক্রস অল দ্য বার্স অ্যান্ড ইউ ক্যান বি অলসো আ সিইও অ্যান্ড ইউ ক্যান বি বেটার দেন মি অ্যান্ড ইউ ক্যান বি
মোর প্রমিনেন্ট, মোর ইন বিগার রেসপন্সিবিলিটি দ্যান মি। এবং বাংলাদেশে আসলে বিদেশি আসলো না কে আসলো, এর চেয়ে বড় কথা হলো আমাদের তিনটা জিনিস করা লাগবে। একটা হলো আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থেকে বেরিয়ে আসতে হবে, পজিটিভ মেন্টালিটি রাখতে হবে এবং টিকে থাকতে হবে, লেগে থাকতে হবে। লেগে থাকলে সাকসেস আসবে, তবে সততার সাথে কাজ করতে হবে। ফাইন্যান্সিয়াল কোনো ইনডিসিপ্লিন করা যাবে না এবং ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি একটা ওয়ান অফ দ্য কি। ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি যদি কি বলতে এখানে টাকা চুরি সেটা না, শুধু এখানে অনেক অপরচুনিটি আছে, অনেক মানুষ অনেক গিফট দিবে ইত্যাদি, সেগুলোকেও আপনাকে বুঝে শুনে নিতে হবে। ইউ ক্যান নট টেক গিফট মোর দ্যান $200, এরকম নিয়মকানুন আছে অনেক। সো ইভেন প্রত্যেকটা জিনিস ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ইজ দ্য মেইন থিং, কোড অফ কন্ডাক্ট ইজ দ্য মেইন কি, এবং আপনার এথিক্যাল বিহেভিয়ার, দিজ আর দ্য ইম্পর্ট্যান্ট আইটেমস দ্যাট ইউ হ্যাভ টু ক্যারি অ্যান্ড ইউ হ্যাভ টু প্রসেস। অ্যান্ড যদি এগুলোর কম্বিনেশন থাকে, ইফ আমি করতে পারি, যদি আমি মনে করি আপনারা সবাই পারবেন। এবং নতুন প্রজন্মের কাছে আমি বলবো যে নতুন প্রজন্ম ইন্ডাস্ট্রিতে আসা উচিত, বিকজ ইউ আর মোর ইনোভেটিভ, ইউ আর মোর টেক ফ্রেন্ডলি অ্যান্ড ইউ আর মোর ম্যাচিউরড ইন লিডারশিপ দ্যান আস। আমরা তো সেই গ্রাম থেকে এসে এই পর্যন্ত, আর আপনারা তো তখন অত মোবাইল ফোন, অত ডেটা, অত গুগলে সার্চ করা, ইউটিউব সার্চ করা, এগুলো ছিল না। আপনাদের এখন তো লট অফ অপরচুনিটি অ্যান্ড ওয়ার্ল্ড ইজ ইন ইউর হ্যান্ড। সো যেটা আমরা 20 বছর লেগেছে যেখানে আসতে, আই থিঙ্ক দ্যাট ইউ ক্যান ডু ইট ইন হাফ অফ দ্য টাইম, এবং ইভেন সামটাইম এর চেয়ে কম সময়ে। বাট লেগে থাকতে হবে এবং টাকার দিকে তাকালে হবে না। ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য ক্যারিয়ার, নট অ্যাট দ্য জব। ক্যারিয়ার মানে হলো যে স্কেলেবল থাকে, আর জব হলো যে কোনো একটা কাজ করলাম, আজকে এই কাজ, কালকে ওই কাজ, পরশু দিন এই কাজ। জবের দিকে তাকানো যাবে না। ইউ হ্যাভ টু লুক অ্যাট ইউর ক্যারিয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি follow your heart, what your heart says. If your heart says come to this industry, there are lot of opportunity, also lot of barrierও আছে। যেমন এই ইন্ডাস্ট্রিতে হলো এনি ক্রাইসিসে ইট হিটস অ্যাট দ্য ফার্স্ট প্লেস এবং রিকভার হয় লাস্টে। তখন ক্রাইসিস ম্যানেজমেন্টে লিডারশিপের ভূমিকা, ক্রাইসিসকে কীভাবে আপনি অ্যাবজর্ব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেটাও চিন্তা করতে হবে। আর কারো কথা শুনে উস্কানিতে পড়ে এই ইন্ডাস্ট্রি থেকে সরে যাওয়া, এই ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করেও এই ইন্ডাস্ট্রি থেকে না আসা, এগুলো করা যাবে না। রিমেম্বার ওয়ান থিং, ইউর লাইফ ইজ ইউর লাইফ, মাই লাইফ ইজ মাই লাইফ। সো থিঙ্ক ফর ইউ, থিঙ্ক ফর ইউর ফ্যামিলি, থিঙ্ক ফর ইউর কান্ট্রি। অ্যান্ড ওভারঅল যদি একজন মানুষ ইন্টিগ্রিটি থাকে, হার্ড ওয়ার্কিং ক্যাপাসিটি থাকে, এবং সে যদি নিজেকে আপলিফট করার জন্য একটা খালি ইচ্ছাশক্তি থাকে, এই ইচ্ছাশক্তি তাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে, এটাই আমি মনে করি। অ্যান্ড বি গ্রেটফুল টু ইউর পিপল হু এভার হেল্পড ইউ ইন এনি ওয়ে, এনি ফরম্যাট টু ইউর সাকসেস স্টোরি। এই মুহূর্তে আপনার ব্যস্ততা কী নিয়ে? এই মুহূর্তে ব্যস্ততা হলো আসলে আমাদের যদি ধরেন যে বর্তমানে যে ট্যুরিজম মার্কেট এবং গেস্টের ইনফ্লো, এটা খুবই ইনসিগনিফিক্যান্ট কম্পেয়ারিং টু আদার ইয়ার্স অ্যান্ড অল, বিকজ এখানে আপনার অনেক দেশ এখনও ট্রাভেল অ্যাডভাইজারি উঠায়নি, যার কারণে ফরেন গেস্টের যে ফ্লোটা ওইটা সেভাবে হচ্ছে না। সো হোয়াট এভার গেস্ট কামস ইন দ্য মার্কেট, সেটাকে আমরা কিভাবে ফুল মার্কেট শেয়ার অথবা ম্যাক্সিমাম মার্কেট শেয়ারটা আমাদের ওয়েস্টিন, শেরাটন বা উত্তরা হানসা হোটেলে আমরা পেতে পারি, ফুড অ্যান্ড বেভারেজের সবচেয়ে বড় মার্কেটটা কিভাবে আমরা পেতে পারি, সেদিকে কাজ করছি এবং এটাই আমার প্রাইম ফোকাস। এবং আমাদের কিছু ডেভেলপমেন্টের কাজ চলছে আমাদের ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের, সেগুলোকে দেখভাল করা। ওভারঅল কোম্পানির A to Z পর্যন্ত যা কিছু আছে সব দেখাটাই হলো আমার প্রাইমারি ফোকাস। বিসাইডস, আপনি জানেন হয়তো যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে হসপিটালিটি ট্যুরিজম বিষয়ে পড়াচ্ছি। সো সেখানে এবং আমি নিজেও একজন PhD গবেষক, আমি গবেষণা করছি। তো এই কাজের ফাঁকে এবং সব কিছু মিলিয়ে আমাদের কোম্পানির সব কিছু দেখাশোনা করা এবং নিজের ডেভেলপমেন্ট করতে পারলেই কেবল আই ক্যান কন্ট্রিবিউট বেটার, এবং যদি আই ক্যান লার্ন নিউ থিংস অ্যান্ড আই ক্যান ইমপ্লিমেন্ট দ্যাট, তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। এই প্রসঙ্গে হলো একটা কথা আমি বলি যে গত 2023 সালে আমরা I have researched on a thing, সেটা হলো প্রিন্সিপালস অফ ফুড কস্ট অপটিমাইজেশনস। সো এই প্রিন্সিপালস অফ ফুড কস্ট অপটিমাইজেশনে উই ফাইন্ড আউট 6 কন্ট্রোল পয়েন্টস, 6 রুলস।
এই ৬টা কন্ট্রোল পয়েন্টের আউটকামটা হলো, রেজাল্টটা হলো ইনক্লুশন অ্যান্ড ইনোভেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। তো সেটা কীভাবে? 6 কন্ট্রোল পয়েন্টটা হলো এরকম। ফার্স্টে হলো পারচেজ কন্ট্রোল। আমরা বলি ইনোভেটিভ, আমরা বলি ইনক্লুসিভ পারচেজ। ইনক্লুসিভ পারচেজটা কি? এটা হলো যেমন ধরেন আপনি বাংলাদেশে অনেক প্রোডাক্ট আছে, সিজনাল ফ্রুটস, সিজনাল ভেজিটেবলস, সিজনাল ফিশ ইত্যাদি দিয়ে যে একটা মেনিউ করা এবং সেটাকে সার্ভ করা, এবং ফর এক্সাম্পল আপনি যেই আইটেমটা বাংলাদেশের সবচেয়ে ভালো পাওয়া যায় সেটা ইম্পোর্ট করার দরকার নেই। ফর এক্সাম্পল ম্যাঙ্গোর কথা যদি বলি, আপনি এখন ম্যাঙ্গো সিজনেও যদি আপনি বিদেশ থেকে ইম্পোর্ট করেন তাহলে হবে না। সো দিস ইজ হোয়াট ইজ ইনক্লুসিভ পারচেজ। পারচেজটাকে টোটাল ইনক্লুশন করা, কৃষককে এখানে কৃষকের কাছ থেকে আমরা বলি ফ্রম ফার্ম টু প্লেট, এবং ফার্মারের কাছ থেকে ডাইরেক্ট নিয়ে আসা, মাঝখানে যারা কাজ করে সেখানে গেলে আমাদের হয় আরও কস্ট বেড়ে যায়। সো আমরা পারচেজে ইনক্লুশন হিসেবে আমরা 3টা পয়েন্ট ঠিক করেছি। সেখানে হলো টাইমলি আমাদের প্রোডাক্ট ডেলিভারি পেতে হবে, কোয়ালিটি প্রোডাক্ট উইথ কম্পিটিটিভ প্রাইস। সো যখন আমরা এই 3টা জিনিস অ্যাড করলাম এবং ইনক্লুশন করলাম, ফার্মারদেরকে ইনক্লুশন করলাম, অল ফিশারম্যানকে, এবং মার্কেটে যে আইটেমগুলো পাওয়া গেল আমাদের মার্কেট ভিজিট করে সোর্স করে আইটেমগুলোকে নিয়ে আসা, এবং এটাকেই আবার শেফদেরকে বলা যে এই ইনগ্রিডিয়েন্ট এখন অ্যাভাইলেবল, এবং ইফ ইউ ইউজ দিস আইটেমস ইউ ক্যান সেভ মেনি কস্টস এবং ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। তো সেখানে এই আইটেমগুলোর ফার্স্টে হলো ইনক্লুসিভ পারচেজের কথা বললাম, পারচেজ কন্ট্রোল যেটা। এরপরে এই জিনিসগুলোকে ইনভেন্টরিতে নিয়ে আসা, সেটাকে আমরা বলি ইনভেন্টরি কন্ট্রোল। সো ইনভেন্টরি কন্ট্রোল ইজ এ সায়েন্স। এটা যেমন ফিফো মানা, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে কোনো আইটেম, যেমন ধরেন আমাদের বাসাবাড়িতে অনেক সময় দেখা যায় যে আইটেম এখন আনলো বাজার থেকে, এটাই কুক করা হলো কিন্তু 1 মাস আগের জিনিস পিছনে পড়ে রইল। সো এভরি সিঙ্গেল গুডস ইজ মানি অ্যান্ড উই ক্যান নট পুট আওয়ার মানি অন দ্য র্যাক। তো এটা হয় কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট না করা হলে, ইনভেন্টরিটাকে যদি রাইটভাবে মনিটর করা না হয় এবং রাইট টেম্পারেচার যদি কন্ট্রোল করা না হয়, ফর এক্সাম্পল কসমেটিক্স প্রোডাক্টস ফর আওয়ার স্পা অ্যান্ড স্পা ফ্যাসিলিটি, এখানে যদি টেম্পারেচারকে আপনি রাইট না রাখেন এবং এক্সপায়ারি ডেট ওভার না হলেও টেম্পারেচার এক্সপায়ারি ডেট আছে কিন্তু টেম্পারেচার নেই, আপনি প্রোডাক্ট ইউজ করতে পারবেন না। সো what you need to know the full science of inventory. এরপরে আমরা বলি রাইট ট্রান্সফার। রাইট ট্রান্সফার হলো ফুডের ব্যাপারে ট্রান্সফার ইজ আ বিগ থিং। ফর এক্সাম্পল আজকে ব্যাঙ্কুয়েটিং যদি হয়, যে কোনো ফুড ইন্ডাস্ট্রিতে যদি একটা 1000 মানুষের খাবারের ব্যাপার হয়, সেখানে যদি আপনাকে 2000 মানুষের জন্য মিট ডিমান্ড দেওয়া হয় এবং আমি না বুঝে এটা ট্রান্সফার করে দিলাম, তাহলে বাকিটা সব ওয়েস্টেজ হবে। সো এই ট্রান্সফার অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট ট্রান্সফারটা। ট্রান্সফারের পরে যেটা হয়, ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট আইটেম, সেটা হলো পোর্শন কন্ট্রোল। যেমন ধরেন বুফেতে আপনি যে স্যামন ফিশ দিবেন, যে গ্রাম 70 to 80 গ্রামের, কিন্তু আপনি যখন আলাকার্টে স্যামন ফিশ দিবেন তখন এটা কিন্তু মোর দ্যান 200 গ্রাম। কিন্তু আপনি 200 গ্রামের জায়গায় যদি তখন দেখা গেলো 300 গ্রামের পোর্শনটা কাটা হলো, ইট ইজ ওয়েস্টেজ, এবং নোবডি উইল লাইক ইট, অ্যান্ড আপনি বুঝতেও পারবেন না যে এত গ্রাম ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। সো পোর্শন কন্ট্রোল ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বুচারিতে মেইনলি যে কাজটা হয়। সো ইট ইজ অলসো আ সায়েন্স, এবং সেখানে আমরা মেক শিওর করি যে আমাদের রেসিপি কার্ডগুলো কী কী আইটেমে এই প্রোডাক্টটা বানানো হবে, এবং রেসিপিতে নিশ্চয়ই আপনি জানেন যে রেসিপিতে মেইন হলো কোন আইটেমটা বানানো হবে এবং কোন কোন ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হবে, কোন দেশের সোর্স এবং কত পরিমাণ ইনগ্রিডিয়েন্ট, তো সেটা করানো। এরপর হলো আমাদের ইনোভেটিভ কুকিং বলি আমরা। ইনোভেটিভ কুকিং মানে কুকিং হ্যাজ ডিফারেন্ট স্টাইলস অ্যান্ড ইফ ইউ কুক অ্যাপ্রোপ্রিয়েটলি, যেমন এখন ইনোভেটিভ কুকিংয়ে আমরা অ্যাড করেছি লেস অয়েল, লেস স্পাইসেস এবং স্বাস্থ্যকর খাবার, যেটা হলো অনেকে দেখা গেছে বিভিন্ন ফিজিক্যাল চ্যালেঞ্জ আছে যাদের, যারা ফিজিক্যালি বিভিন্ন রোগ থাকতে পারে বা হোয়াট এভার চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে এনকাউন্টার করে আমরা যে খাবারটা রেডি করা এবং কত গ্রাম কত কিলোগ্রাম খাবার খেলে এবং এটাতে প্রোটিন কত অন্যান্য পুষ্টি তথ্য দিয়ে এই খাবারটাকে রেডি করানো। এরপর আমরা বলি ওয়েস্ট কন্ট্রোল ফর সাস্টেনেবিলিটি।
সাস্টেনেবিলিটি এখন ইজ আ বিগ থিং ইন দ্য ওয়ার্ল্ড। তো সাস্টেনেবিলিটিতে যে ওয়েস্টেজ এবং ফুড সায়েন্সকে আমরা ট্যাগ করতে পারি। যেমন ধরেন ফুডটা আমি প্রিপারেশন করলাম এবং আই ডিড নট টেক এনি ডেটা ফ্রম প্রিভিয়াস পিরিয়ড যে কত গেস্ট আসবে কত গেস্ট আসবে না। আমি ভাবলাম যে গতকাল 500 গেস্ট এসেছে, আজকেও 500 আসবে, কিন্তু আমার বুকিং কত আছে বা ফিউচার গেস্ট কেমন আসবে, এটা করে যে বুফে স্প্রেডটা দেওয়ানো, অথবা আমি যে ফুডটা আমাদের আলাকার্টের যে কাস্টমার নেবে ওই যে পোর্শনটা কী পরিমাণে সে খেতে পারেন একজন মানুষ, সে পোর্শনটাকে কন্ট্রোল করে এবং নো প্লাস্টিক ইউজ, জিরো কার্বন চিন্তা করা, ক্লাটার ফ্রি প্লেট সাজানো, ক্লাটার ফ্রি বুফে সাজানো, এবং সেখানে সাস্টেনেবিলিটির আরও যে মডেলগুলো আছে, যে গ্রিনারি ইউজ করা, লিফি ভেজিটেবল ইউজ করা বেশি, এবং সেখানে যেন আমার ওয়েস্টেজটা খুবই কম হয় এবং টেম্পারেচার কন্ট্রোল করতে হয় খাবারে, হট ফুড হট, কোল্ড ফুড কোল্ড, এটা খেয়াল করতে হয়। তো সেই জিনিসটা খেয়াল করা, এবং যখন আমার বুফে শেষ হয়ে যাওয়ার পরে ওই ফুডগুলি আমরা কী করি সেটা খেয়াল করতে হবে। কিছু ফুড আছে যেমন আমরা স্টাফ ক্যাফেটেরিয়া দিয়ে স্টাফ রাখা, কিছু ফুড আছে উই জাস্ট টেক ইট টু দ্য গার্বেজ অ্যান্ড এটাকে আমরা কাউকে খেতে দিই না, বিকজ কোল্ড ফুড ইউ ক্যান নট ইট, এটা টেম্পারেচার থাকে না এবং ওইটা খেলে ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম আপনার হতে পারে। এবং সেইখানে আমরা হাউ উই ক্যান মডারেট দ্য টোটাল সাস্টেনেবিলিটি ইন দ্য ফুড ওয়েস্টেজ কন্ট্রোল। এবং আপনি জানেন সারা পৃথিবীতে ফুডের যে ওয়েস্টেজটা রক্ষা করার জন্য সারা পৃথিবীতে কথা বলছে। আমরাও ছোটোকাল থেকে বাসাবাড়িতে আমরা যখন এখনও খাই তখন বলে যে খাবার নষ্ট করা যাবে না, কারণ দেয়ার আর লট অফ পিপল হু ডিড নট গেট দিস ফ্যাসিলিটি, এবং তাদের কিন্তু এই খাবারের এই সুযোগটা আসেনি জীবনে। সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট। সো যদি মোদ্দা কথা বলি, এটা হলো ইনক্লুসিভ পারচেজ অর পারচেজ কন্ট্রোল, এরপরে ইনভেন্টরি কন্ট্রোল, এরপরে হলো আপনার রাইট ট্রান্সফার, এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে হলো পোর্শন কন্ট্রোল, মানে রাইট কাটিং যেটা বুচারিতে হয়, এরপরে হলো আপনার অ্যাপ্রোপ্রিয়েট কুকিং অর ইনোভেটিভ কুকিং, এরপর হলো ওয়েস্টেজ কন্ট্রোল ফর সাস্টেনেবিলিটি। দিস 6 things if we can implement in hospitality industry to optimize the food cost, then আমরা একটা হিসাব করে দেখেছি যে যদি 1% ফুড কস্ট সেভ করা যায় তাহলে আমাদের আর যদি টপ লাইন রেভিনিউ বা ফুডের রেভিনিউ যদি কারো 100 কোটি টাকা হয়, 1% ফুড কস্ট যদি সেভ করানো যায়, সেখানে কমপক্ষে 2 কোটি টাকা বেঁচে যাবে শুধু ফুড কস্ট থেকে। কারণ অ্যাভারেজ ফুড কস্ট 30 to 35% আসে। তো টোটালি দিস ইজ আ প্রফিট, এটা কিন্তু কোনো রেভিনিউ না, সেভ করাটা হলো টোটাল প্রফিট। এবং এই থিওরিটা আই হ্যাভ গন থ্রু দিস থিওরি এবং সো মাচ অফ টাইম ইউ হ্যাভ স্পেন্ডেড, এবং দিস ইজ দ্য প্রিন্সিপালস অফ ফুড কস্ট অপটিমাইজেশন। এই প্রিন্সিপালটা নিয়ে আমরা আশা করি আরও কাজ করব, এবং আমাদের প্রতিষ্ঠানগুলোতে ওয়েস্টিন, শেরাটন এবং হানসা হোটেলে এটা ইউজ করছে গত বছর থেকে, এবং আমাদের এটার জন্য মনিটরিং হচ্ছে। এবং এই ফুড কস্ট অপটিমাইজেশনের ব্যাপারটা আমরা সারা দেশের হোটেল ইন্ডাস্ট্রিতে নিয়ে আসবো, এবং হোটেলের ওনাররা বিশেষ করে, এবং যারা ফাইন্যান্সে কাজ করেন, যারা শেফ আছেন, যারা কস্ট কন্ট্রোলে কাজ করেন, আই হোপ দে উইল লাইক ইট, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য আই ওপেনার ফর দ্য পিপল, বিকজ আমাদের যে এইটা ওয়েস্টেজ হয়ে যাচ্ছে এটা কিন্তু নোবডি ইজ বেনিফিট, ওয়েস্টেজ ইজ ওয়েস্টেজ। সো সেই ওয়েস্টেজটাকে কন্ট্রোল করে যদি আমরা প্রফিটকে অপটিমাইজ করতে পারি, কস্টকে যদি আরও অপটিমাইজ করতে পারি, তাহলে বটম লাইন আমাদের ভালো হবে, প্রফিটেবিলিটি বেশি হবে, এবং উই ক্যান আর্ন মোর, ওনার ক্যান গেট মোর রিটার্ন, এবং বোথ পার্টি ইজ হ্যাপি, এবং মানি সার্কুলেশনও ভালো হবে। এই মুহূর্তে বাংলাদেশে 5 তারকা হোটেলগুলিতে কি পরিমাণ খাবার অপচয় হচ্ছে? অপচয়ের কথা বললে আসলে হলো কি, বুফেতে বেশি একটু অপচয় হয়, কারণ বুফেতে হয় কি, ওই চোখের একটা ক্ষুধা থাকে। যখনই কেউ যায় চোখের দেখায় অনেক খাবার একবারে নিয়ে নেয়, তো সেখানে খেতে পারে না। আরেকটা কথা খেয়াল করবেন, হট ফুড যেমন ধরেন কাবাব, আপনি যদি 5 আইটেমের কাবাব একবারে নিয়ে বসেন, একটা খেতে খেতে আরেকটা ঠান্ডা হয়ে যাবে, তখন আর স্বাদ পাবেন, তখন কিন্তু এটা ফেলে দিয়ে আবার আরেকটা নেন। সো এভাবে আমাদের সচেতনতা বাড়াতে হবে। ফুড ওয়েস্টেজ হচ্ছে আপনার বুফেতে বেশি, এরপরে হচ্ছে ব্যাঙ্কুয়েটিংয়ে ফুড ওয়েস্টেজ, এরপরে হচ্ছে আলাকাটেও ওয়েস্টেজ হচ্ছে। সো এটা আগের চেয়ে অনেক কমে আসছে, এবং আমাদের প্রতিষ্ঠানগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের ওয়েস্টেজের পরিমাণ আমরা খুব, আমাদের টার্গেট হলো জিরো ওয়েস্টেজ
বাট আমরা অনেক কমিয়ে নিয়ে এসেছি এবং এইটা যদি আমরা ধরে রাখতে পারি, হোপফুলি উই উইল বি দ্য বেঞ্চমার্ক ফর দ্য ইন্ডাস্ট্রি ইন দ্য কান্ট্রি। আপনি তো সাশ্রয় করছেন, কিন্তু যিনি ধরেন বুফে খাচ্ছেন আপনার এখান থেকেই, কিংবা একটা মানে অনেকগুলো ব্যাংকের সাথে আপনাদের তো লিয়াজও আছে যে একটা কার্ডে 2-3 জনের অফার থাকে, তো তারা যাচ্ছে তাই খাবার নিচ্ছেন এবং অপচয় করছেন, সেই সব ক্ষেত্রে তো আপনাদের নিয়ন্ত্রণের ক্ষমতাটা কিছুটা কম। সেক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণের ক্ষমতা কম, এটা ঠিক আপনার কথা, কিন্তু আমরা প্যাসিভভাবে নিয়ন্ত্রণ করছি। কিভাবে? আমরা কিন্তু এখন সার্ভ করে দিচ্ছি নিজেরা। সো দেখেন, একজন মানুষ যদি চায় সে আগে 1 পিস ইলিশ মাছ ভাজার জায়গায় সে 4 পিস নিয়ে নিত, এখন কিন্তু আমি যখন সার্ভ করে দিচ্ছি আই এম গিভিং 1 পিস, এবং সে যদি 2 জনের জন্য নিচ্ছে আমি 2 পিস দিচ্ছি। সো এবং লাগলে আবার পরে আমরা তাকে দিয়ে আসতেছি এবং আমরা বলছি যে আমাদের অনেকগুলো ট্যাগ আছে, প্লিজ ডোন্ট ওয়েস্ট এনি ফুড। আমরা অ্যাজ মাচ অ্যাজ রিকোয়ার্ড কাস্টমারের জন্য আমরা দিচ্ছি, এবং আমরা যেহেতু কোয়ালিটি ফুড দিচ্ছি, কোয়ালিটি আইটেম ইউজ করছি, সো ইটস হেলদি অ্যান্ড ইটস ডেলিশিয়াস, বাট প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। সো এই জন্য প্রাইম আইটেম যেগুলো, যেমন ধরেন প্রাইম রিবস, আমাদের মেইন ডিশগুলো, এবং অন্যান্য জাপানিজ সুশি, সাশিমি এবং অন্যান্য যেসব আইটেমগুলো আছে ওই আইটেমগুলো কিন্তু আমরা সার্ভ করে দিচ্ছি। সো সার্ভ করে দেওয়ার অর্থটাই হলো ইট ইজ ইন আওয়ার কন্ট্রোল, সো দ্যাট ইউ ক্যান নট টেক মোর টু ওয়েস্ট। আপনি যতটা খেতে পারবেন ততটুকুই নেবেন, এটা। সো প্যাসিভভাবে এরকম একটা আইডিয়া আমরা পেয়েছি এবং সেভাবে আমরা এটা করছি, এবং কাস্টমাররা দে আর হ্যাপি। কারণ কাস্টমাররা চিন্তা করলো যে আমরা এত নিয়ে ওয়েস্টেজ করে কী লাভ, আবার যদি কারো বেশি লাগে দেন উই সার্ভ ইন দ্য টেবিল। সেই ক্ষেত্রে আমরা ওয়েস্টেজটা অনেকটা কমিয়ে আনতেছি, এবং আসলে আমাদের 5 স্টার হোটেলের কাস্টমার যারা আসে দে আর ওয়েল এডুকেটেড অ্যান্ড দে ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট এনি ফুড। বাট কিছু কিছু ব্যাপার হলে কি, শুধু 5 স্টার হোটেল দিয়ে তো আর ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রিতে এভরিবডি ইজ ইনক্লুডেড। সো আমরা ইনক্লুসিভিটিতে আমরা বিশ্বাস করি, আমরা ইনোভেশনে বিশ্বাস করি, আমরা সাস্টেইনেবিলিটিতে বিশ্বাস করি। এই 3 বিশ্বাসের উপরে থেকে আমাদের টোটাল অপারেশনটা চালাচ্ছি, এবং আমরা উই হোপ দ্যাট উই উইল বি দ্য বেঞ্চমার্ক। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের সিইও সাখাওয়াত হোসেন। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।